আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে লাইভে আসলাম। তো আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো। কথাটা বলবো হচ্ছে নির্বাচন নিয়ে প্রচণ্ড কথা, প্রচণ্ড আলোচনা। আমরা যারা একটু রাজনীতি সচেতন, এখন সবাই রাজনীতি সচেতন হয়ে গেছি। দেশে এত একটা রাজনৈতিক বড় পট পরিবর্তন ঘটলো, আর সোশ্যাল মিডিয়াতে যেহেতু মোটামুটি অ্যাক্টিভ আমি, আর সোশ্যাল মিডিয়াতে সব থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে গিয়ে সমসাময়িক বিষয়। তো রাজনীতি আমাদের দেশে এখন সব থেকে বড় হট টপিক, এবং যেহেতু আমি একজন আইনজীবী, রাজনীতি সম্পর্কে সচেতন, রাজনৈতিক ব্যক্তিদের সাথে চলাফেরা করি, মিশি, বা বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় যাই বিভিন্ন রাজনৈতিক দলের। তো রাজনীতি নিয়ে যেহেতু টকশো শুনি, রাজনীতি নিয়ে একটু ইন্টারেস্ট আছে। মানে ওইভাবে সরাসরি তো আমি রাজনীতি করি না, কোনো দলের কর্মী সদস্য বা কিছু না, কিন্তু রাজনীতি সচেতন যেটা বলা যেতে পারে। এবং আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলি, এ বিষয়ে অনেক লেখালেখিও করি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে আসলে এক ধরনের ট্রল চলতেছে, যে কেউ যদি নির্বাচনের কথা বলে তাকে বলা হচ্ছে যে, মানে তাকে এক ধরনের ট্রল করা হচ্ছে যে সকল সমস্যার সমাধান কি নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এই কথাগুলো সৃষ্টি হচ্ছে একটা কারণে, যে আসলে আমরা যে সকল রাজনৈতিক সরকার পাইছি এর আগে, বিশেষ করে গত যে গত যে টার্মগুলো আমরা দেখছি, সুষ্ঠু রাজনীতি নির্বাচন হোক আর অসুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচিত সরকাররা আসলে এদেশের মানুষের সম্পূর্ণরূপে যে তাদের যে মনের ইচ্ছা, মানে আশা আকাঙ্ক্ষা, এগুলো পূরণ করতে পারে না। পূরণ করতে পারে না, বরঞ্চ উল্টো তারা বিভিন্ন রকম দলীয় নিজস্ব ভাগ্য উন্নয়নে ব্যস্ত থাকে। বিদায় দেশের জনগণ, অন্তত যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না, আমজনতা, তারা কিন্তু একটা ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে যে দরকার কি, নির্বাচনের দরকার কি, এমনিতে যদি ভালো থাকি, আর নির্বাচনে এসে যদি আরো খারাপ সৃষ্টি হয়, চাঁদাবাদী সৃষ্টি হয়, দুর্নীতি সৃষ্টি হয়, অর্থ পাচার সৃষ্টি হয়, টেন্ডারবাদী সৃষ্টি হয়, দলীয় প্রভাব প্রতিপত্তি, গ্রামে গ্যাঞ্জাম, মারামারি, দলীয় সামাজিক বিভিন্ন রকম গ্রুপিং সৃষ্টি হয়, তাহলে আমার দরকার নাই, আমার তো নির্বাচন দরকার নাই, আমরা অনির্বাচিত ভালো আছি। আসলে এই ভালো সব তাদের একটা ক্ষোভ থেকে বা একটা কষ্ট থেকে, যে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন গণতন্ত্র যে প্রকৃত সুফল, সেই সুফল তো আমরা পাচ্ছি না। তো গণতান্ত্রিক সুফল না পাওয়ার কারণেই এই গণতন্ত্র বিমুখতা আমাদের দেশে মানুষের সৃষ্টি হয়েছে। কেউ বলছে ইউনুস সাহেব 5 বছর থাকুক, কেউ বলছে 10 বছর থাকুক। নারায়ণগঞ্জে তো আমার কর্মসূচি রোড ফর ইউনুস, তারপরে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে 5 জন আমরণ অনশন কর্মসূচি, রাজু ভাস্কর পাদদেশে। তো এইগুলো তো এমনিতেই, এই আবেগগুলো তো এমনিতেই হয়নি। এই আবেগগুলো হয়েছে এই একটা কারণেই, যে গণতন্ত্রের যে প্রকৃত মূল সুফল সেইটা না পায়, বরঞ্চ আমরা আমাদের দেশের মানুষ বিগত 50 বছরের স্বাধীনতার পরবর্তীতে লুটপাট দেখিছে যে ক্ষমতার অপব্যবহার, মাসাল পাওয়ার, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘাট দখল, মাঠ দখল, বালু মাঠ দখল, স্ট্যান্ড দখল, ঠিক আছে। এই কিন্তু বিষয়টা হলো যে, কিন্তু তার মানে এই না, আমি বলতে চাচ্ছি এই না যে তার জন্য আমাদের গণতন্ত্র বিমুখ হয়ে যেতে হবে। মানে আসলে বিষয়টা হচ্ছে যে এমন, এখন ভালো মনে হচ্ছে যে হ্যাঁ ইউনিট সরকার 5 বছর থাকুক, ভালো, কিন্তু আমরা কিসের ভিত্তিতে বলতেছি যে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরেই কিন্তু সে থাকতেছে, তাকে আমরা নিয়ে আসছি। এই সরকার, মানে জনগণ বলতেছে তাকে আনা হয়েছেই, কিন্তু বিগত ইলেকশন গুলো নিয়ে, বিশেষ করে 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, তারপরে আমার সাথে যুক্ত হয়েছেন রাহিম আহসান, আপনাকে ধন্যবাদ। তারপরে কি বলবো, 24 সালের ইলেকশন,
এই ইলেকশনগুলো সঠিকভাবে প্রক্রিয়া হয়নি বিধায় কিন্তু আমাদের দেশের মানুষ এই গণতন্ত্র বিমুখ হয়ে গেছে। এই এখন বিষয়টা হচ্ছে, এবং এই ইলেকশন সঠিক প্রক্রিয়া হয়নি বলেই তো জনগণ এই যে এত বড় একটা দেশে বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, যাই হোক, এখানে কিন্তু মানুষের একটা প্রচ্ছন্ন সমর্থন তুষ্টি রয়েছে। কেন রয়েছে? যে হ্যাঁ, ইলেকশনটা সঠিক প্রক্রিয়ায় হোক। ইলেকশনটা সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না বিধায়ী। তো আমার মূল কথা, ইলেকশনের সঠিক প্রক্রিয়া হওয়াটাই কিন্তু জরুরি, এবং এমন একটি প্রক্রিয়া ইস্টাবলিশ করা, এই কথাটা আমি বারবারই বলে থাকি। অন্তত 5 বছর পর পর একটা নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা দিয়ে দেশে থাকে, তাহলে এই দুর্নীতি বলেন, টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, মাসেলস পাওয়ার বলেন, এবং এমন একটা শ্রেণীর মানুষ রাজনীতি করে, মানে রাজনীতিটা একটা পেশা হয়ে গেছে। রাজনীতি কোনো আমাদের অনেক ইয়ে বলে থাকেন, মানে রাজনীতিবিদ বলে থাকেন যে আসলে রাজনীতি যারা পেশা হিসেবে নেছে সেই রাজনীতি কিন্তু করা যাবে না। কিন্তু আমাদের হয়ে গেছে এক শ্রেণীর মানুষ, তারা পেশা হিসেবে নিয়ে তারা যাচ্ছে তাই ভাবে এই গণতন্ত্রটাকে ব্যবহার করছে, নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক দল, এগুলোকে ব্যবহার করে এ দেশের আসলে মানে উন্নয়ন তো পড়ে থাক, আসলে ব্যাকে চলে যাওয়ার মতো অবস্থা। মানে এমন অবস্থা, আবার আমরা যদি চায়নার কথা চিন্তা করি, চায়নাতেও কিন্তু গণতন্ত্র আছে, কিন্তু ওয়ান পার্টি গণতন্ত্র। চায়নাও কিন্তু পিপলস রিপাবলিক অফ চায়না, কিন্তু এবং একটাই রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দলের প্রায় ওই দেশেই 99% একই রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমর্থক, প্রায় 99% না হোক 95% 90% লোক। তো এখন সেইখানেও একটা গণতন্ত্র থাকার ফলে তাদের গণতন্ত্র, তাদের উন্নয়ন কিন্তু একটা উন্নয়নের একটা, আমি যদি বলি গত 50 বছরে, এই চায়না 1949 সালে ওদের চায়না যে বিপ্লব হয়েছে, তার থেকে গত 70 বছরে চীন কোথায় চলে আসছে। চীন কোথায় ছিল? চীন কিন্তু একটা, এখন থেকে যদি 50 বছর আগে কথা চিন্তা করে, চীন কিন্তু একটা হত দরিদ্র দেশের মধ্যে অন্যতম ছিল। বড় দেশ ছিল, কিন্তু একটা দরিদ্র দেশের মধ্যে ছিল। কিন্তু তারা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সেই গণতন্ত্রটাকে, তাদের রাষ্ট্র ব্যবস্থাকে এমন একটা সুশৃঙ্খল প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে। কারণ ভাই বলতেছে স্মার্ট লুকিং ম্যান, ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য। আপনি অনেক স্মার্ট লুকিং ভাই, আমরা ছোটবেলা থেকে আপনাকে দেখছি, এবং আপনি অন্যান্যদের থেকে অনেক বেশি স্মার্ট ছিলেন এবং এখনো আছেন। তা ধন্যবাদ। যে কথা বলতেছিলাম, যে চায়না কিন্তু গত 50 বছর বলি, 70 বছর বলি, আজ আমেরিকার সাথে তারা করতেছে, মানে টেক্কা দেওয়াকে বলে। আমেরিকার অর্থনীতি বলো, আমেরিকার সামরিক শক্তি বলো, আজ আমেরিকাকে, ইউরোপকে, মানে চায়না এখন আমেরিকার প্রতিদ্বন্দ্বী, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। কিন্তু আমরা স্বাধীন হয়েছি প্রায় 54 বছর হয়ে গেল, আমরা এখনো উন্নয়নশীল দেশের একদম নিচের কাতারে। আগে অনুন্নত দেশ ছিলাম, তারপরে ক্যাটাগরিটা চেঞ্জ করা হলো বিভিন্ন অর্থনৈতিক ধাপে, তখন সেই ক্যাটাগরি চেঞ্জ করার ফলে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে গেলাম। এমন না যে আমরা উন্নত করে গেছি, তারপরে জীবন মান আগের থেকে আমাদের অনেক ভালো। এবং এটা হয়েছে, এটা যতটুকু না রাষ্ট্রীয় সাপোর্টের থেকে হয়েছে, তার থেকে বেশি হয়েছে আমাদের দেশের মানুষের পরিশ্রম, মেধা, যতটুকু পারছে নিজের তাগিদে তারা বাইরের দেশে চাকরি করতে গেছে। এবং যদিও আমরা বাইরের দেশে নিম্ন পর্যায়ে চাকরি করি, লেবার চাকরি করি, আমরা কোনো দক্ষ শ্রমিকের কাজ করতে পারি না। প্রতিটা দেশে যে একদম নিম্ন পর্যায়ের চাকরি আমাদের করতে হয় তাদের, প্লাস আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল, আমাদের চামড়া শিল্প, আমাদের কৃষি, এদের সবারই নিজস্ব চেষ্টায় রাষ্ট্রীয়ভাবে যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল গত 50 বছরে, সেটা না পাই বরংস আরো রাষ্ট্রীয় ডিগ্রেশন পাইছে, মানে রাষ্ট্রীয় অনাচার পাইছি আমরা। সত্যি কথা বলতে গেলে, যেমন কোনো একটা করতে গেলে সরকারি অফিসে দুর্নীতির শিকার আমরা। আমাদের যেই সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিটা রাষ্ট্রের থেকে পাওয়ার দরকার ছিল, বিশেষ করে ভর্তুকির বিষয়টা ছিল, রাষ্ট্রীয় যেই চিকিৎসা সেবা, রাষ্ট্রীয় যে শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় যে মূল বিষয়গুলো রাষ্ট্র যে সাপোর্ট করে আমাদের দেশে, রাষ্ট্রীয় আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা তো ব্যক্তি কেউ করে দিতে পারে না। যোগাযোগ ব্যবস্থা তো প্রাইভেটের মাধ্যমে, প্রাইভেট সেক্টর করে দিতে পারে না। তো এই তবে সার, কীটনাশক, তারপরে যে সিন্ডিকেট গুলো, কৃষকরা ফসলের জমি, ফসলের পায় না, মূল্য পায় না,
মানে এমন একটা সিন্ডিকেট হয়ে যায়, আমাদের দেশে কৃষকরা ফসল উৎপাদন করে, একটা সিন্ডিকেট করে, ভারতের থেকে জিনিস আমদানি করে, ওই দেশ থেকে বিশেষ সুবিধা কেউ নেয়, এদেশের কৃষকরা পরের ফসলের দাম পায় না, পরের বছর আর লাগায় না। তাদের কৃষির যে সাপোর্টটা পাওয়ার, সেই সাপোর্ট রাষ্ট্র যে বিষয়টা, যে ভর্তুকিটা দেওয়ার কথা ছিল, সেইগুলো সরাসরি পৌঁছাচ্ছে না। যেই কথা আমি বলতেছিলাম, এইসব কারণে মানুষ গণতন্ত্র বিরোধী। রাষ্ট্র আমাদের কি দিচ্ছে? রাষ্ট্র আমাকে যেইটা দেওয়ার কথা, বরং অনেকে আমাদেরকে বলে যে রাষ্ট্র না থাকলেই বরং এগুলো হতো না, কারণ রাষ্ট্র দেখে দেওয়ার কথা সেইটা না দিয়ে বরং তারা আরো পিছাই দিচ্ছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। বরং এই ব্যবস্থা যদি না থাকতো তাহলে আমাদের আরো ব্যক্তিগতভাবে আমরা আরো আগে যেতে পারতাম, প্রাইভেট সেক্টরের মধ্যে আগে যেতে পারতাম। এই সব কারণেই এই গণতন্ত্র বিমুখতা আমাদের দেশে আসছে। এই জন্য মানুষরা ক্যাম্পেইন করছে, ইউনিট সরকারকে 10 বছর পায়, কেউ বলছে ইউনিট সরকারকে 5 বছর চাই, কেউ বলছে ইউনিট সরকারকে আজীবন চাই। তো ইউনিট সরকার আসলে যেহেতু নির্বাচিত না, একটা প্রশ্ন উঠেই যায়, তাই সে নির্বাচন করে পাশ করে আসুক। কিন্তু কথা সাধারণ আমজনতার কথা, আবেগের কথা, নির্বাচন করে পাশ করে আসলে আমার লাভ কি? তোমার লাভ। তুমি রাজনীতি করো, তোমার লাভ। তুমি ভালো, এখন হয়তো বেশি করতে পারতেছো না, 5 বছর তুমি তো আবার একটা ক্ষমতা দিয়ে তুমি তখন নিজের আখের গোছানোর চেষ্টা করবা, লাভ তো তোমার হবে। বরং আর আমি পদে পদে ডিগ্রেড হব, আমি পদে পদে নেগলেক্ট হব। আমাকে এই করতে গেলে চাঁদা দেওয়া লাগবে, ওই করতে গেলে সরকার বেশি ঘুষ দেওয়া লাগবে, সরকার এই সিদ্ধান্ত নেবে, অমুকের দাম বাড়াবে, তমুকের দাম বাড়াবে। ও দরকার কি? এই সরকারের কোনো দল পার্টি নেই, এই সরকারের কোনো লোকজন নেই, এই সরকারের কোনো খায়েশ নেই, এই সরকারের কোনো খাওয়ার কোনো ধান্দা নেই। এই জন্য এই সরকারের দরকার থাক, আজীবন থাক, নির্বাচন দরকার নেই। এই চিন্তা চেতনা থেকেই কিন্তু নির্বাচন বিমুখতা এসে গেছে। কিন্তু বাস্তবতা এটা আমাদের অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ আইন, অ্যাজ এ গণতন্ত্র, অ্যাজ এ একজন সচেতন নাগরিক হিসেবে বলতে গেলে হ্যাঁ, অবশ্যই দেশে দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন এবং নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার গঠন হওয়া উচিত, আসলে উচিত, আইনগতভাবে সঠিক। কিন্তু আমাদের তো ভরসা নেই, আমাদের তো সেই আশা নেই যে নির্বাচিত সরকার এসে এখন বলছে আমাদের এই সমস্যা, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের বিদ্যুৎ সমস্যা, আমাদের পানির সমস্যা, আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের বিদেশে অর্থনৈতিক পাচার হয়ে যাচ্ছে, এই সমস্যা, আইন শৃঙ্খলার অবনতি, এইগুলোই তো আমাদের সমস্যা। এই সমস্যাকে নির্বাচন আসলে সমাধান হয়ে যাবে সবাই বলতেছে, কারণ সেই ভরসাটা পায় না মানুষ। সেই ভরসাটা পাচ্ছে না বলে নির্বাচনের প্রতি আগ্রহ মানুষের নাই। এইটার প্রতি সব থেকে আগ্রহ হতো যে আমরা নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিই, এই যে যে বিএনপি যে 31 দফা দিয়েছে, খুব মোটামুটি কিছুটা হলো ভালো ভালো দফা, কিন্তু জনগণের ভরসা পায় না যে এটাকে এসে একটু করবে, ভরসা নেই। এখন আমার কথা আছে, যদি আমরা এই নজির রাখতে পারি যে হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে এসে আমরা আমাদের কথা রাখবো, যে প্রতিশ্রুতিগুলো দেবো সেইগুলো দিয়ে পালন করবো, তাহলে কিন্তু নির্বাচনের প্রতি আমাদের দেশের মানুষের আস্তে আস্তে আস্থা বাড়বে, ভরসা বাড়বে। তারা এই নির্বাচিত সরকারের জন্যই তারা বরং তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, চাই যে হ্যাঁ নির্বাচন হোক, এগুলো চাইবে তারা। এই যে নির্বাচন তো চায় না, এই ইউনিট সরকারকে 10 বছর, 15 বছর, 20 বছর চায়, আজীবন চায়, মৃত্যুর আগ পর্যন্ত চায়, এগুলো বলবে না। এগুলো বলার মূল কারণ হলো আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে। সত্য কথা বলতে, স্বাধীনতার পরবর্তীতে সকল সময় তারা ব্যর্থ হয়েছে। সব থেকে ভালো যদি বলা যায় যে টার্মটা ছিল বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে, জিয়াউর রহমানের টার্মটা। আমি যতটুকু রাজনীতিতে ঘাটাঘাটি করছি, মানে জিয়াউর রহমানের সময় সে হয়তো কয়েক বছর ছিল, 3 বছর মতো ছিল, সে যেইভাবে সেই ভেঙে চুরের একটা ভঙ্গুর একটা রাষ্ট্রকে সে যে পলিসি নিছিল, সেই পলিসি এরশাদ কিছুটা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারও কিছু দুর্নীতির কথা আসছিল। কিন্তু পরবর্তীতে গণতন্ত্র সরকার, বিএনপি সরকার, আবার আওয়ামী লীগ সরকার, আবার 4 দলীয় ঐক্যজোট সরকার, এবং পরপর 3-4 টার্ম এই আওয়ামী লীগ সরকার উন্নয়ন, অনেক কিছুই উন্নয়ন কথা দেখাইছে, কিন্তু প্রকৃত মানুষের আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন সেইগুলো করতে পারেনি। উন্নয়ন একটা অবকাঠামোতো একটা ব্রিজ আমরা তৈরি করছি, এই ব্রিজ তো আরো 20 বছর আগে হওয়ার কথা ছিল, হয়নি কেন? একটা ব্রিজ প্রক্রিয়া, এত নেগোসিয়েশন। এই যে এখন যে আমাদের একটা সম্মেলন ঘটে গেল, বিনিয়োগ সম্মেলন, স্যামসাং এর কারখানা তো বাংলাদেশে হওয়ার কথা ছিল, ভিয়েতনামে যে স্যামসাং এর কারখানা, স্যামসাং এর কারখানা যখন বাংলাদেশে হওয়ার প্রস্তাব হয়, তখন ভূমি অধিগ্রহণে ভূমিতে রাজুক এক কথা, এই ভূমি মন্ত্রণালয় এক কথা বলেছে, তারপরে বিনিয়োগ শিল্প মন্ত্রণালয় এক কথা বলছে। তাদের মানে কথাবার্তায় আমাদের দেশে হয় না, একটা সরকারি অফিসে গেলে বোঝা যায় যে কত রকম চতর এই কথাবার্তা। স্যামসাং তার 1 মাস পরে হাঁটা দিছে যে একটা মানে
তাদের সাথে ধান্দাবাজি করা হয়েছে, তাদেরকে দাম বেশি নেওয়ার জন্য হোক বা তাদেরকে হাইকোর্ট দেখানো হয়েছে। তারা এখানে যখন বিনিয়োগ নিয়ে আসছে মনে হয়েছে আল্লাহ আমরা মনে হয় কি ভাব নেওয়া শুরু হয়ে গেছিল। তো সেই কি হলো, স্যামসাং করলো যে আমার তো অভাব হবে না, স্যামসাংয়ের বিনিয়োগ ভিয়েতনামে হয়ে গেল। স্যামসাং ভিয়েতনামের থেকে এখন এই অঞ্চলের সকল প্রোডাক্টস তারা উৎপাদন করে, চায়নার থেকে আসে। এরা কেন করে? আমাদের বিনিয়োগের পরিবেশটা ওই যে দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা, আর মানে আমাদের দেশের সরকারি কর্মকর্তার যে দীর্ঘসূত্রিতা, কর্মকর্তাদের যে ভাব, তাকে কর্মচারীদের যে ভাব, একজন পিয়নেরও যে ভাব, একজন কেরানির, একজন স্টাফের, একজন চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কর্মচারী যে ভাব, আর উপরে এগুলো তো বললামই না। তারা এদেশের চাকরি করে, চাকর, এটা মনে রাখা উচিত। তারা মনে করে এদেশের মালিক, তারা রাজা মনে করে, নিজেরা রাজা বাচ্চা মনে করে, আর এদেশের সাধারণ জনগণের গোলাম ভাবে। তো এই অ্যাটিটিউড তো চেঞ্জ হলো না। এত আন্দোলন, এত সংগ্রাম, এত বেশি হলো, এখন সব জায়গায় নাকি চাঁদাবাজি ডবল হয়, দুর্নীতি বিভিন্ন অফিসে। হ্যাঁ, আমি তো নিজে ভুক্তভোগী, বিভিন্ন অফিসের দুর্নীতি তো কমেনি, কোর্ট কাছারি আদালতের দুর্নীতি তো কমেনি, বিভিন্ন অফিসের ভূমি অফিসের দুর্নীতি তো কমেনি, বরং স্যার বাড়ছে নাকি। তো এটা কি হলো? এত কিছু, এত সংগ্রাম আন্দোলন, হাজার হাজার মানুষ আহত হলো, হাজার হাজার মানুষ নিহত হলো, পরে আমাদের বিষয়টা এমন একটা দাঁড়ালো, এখন আমাদেরই মানে আমি দু একদিন আগে হাসনাত আবদুল্লাহ বলতেছিলে যে ভাই সবচেয়ে ভালো হইতো মরে গেলি, শহীদ হয়ে গেলি, ভালো ভালো হইতো, এখন বেঁচে থাকাটাই আমাদের জন্য অন্যায় হয়ে গেছে। আসলে এখন সেদের ক্ষোভ থেকেই বলিছে হাসনাত আবদুল্লাহ। বিষয়টা হচ্ছে যে তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় আসছিল, একটা পট পরিবর্তন ঘটলো, কিন্তু সেরকম কোনো কিছু হলো না। এই সরকার অনেক সংস্কারের কমিশন গঠন করছে, কিন্তু এখন আমরা সে প্রস্তাবগুলো দেখতেছি না। সেই প্রস্তাবগুলো হলে যে সংস্কারগুলো হবে সেগুলো আদৌ টিকে থাকবে কিনা ভবিষ্যতে ইলেকশনের পরে, সেটা নিয়েও মানুষের কোনো মানে আশা ভরসা নাই যে একটা সংস্কার যদি হয় সেই সংস্কার যে টিকে থাকবে, সেরকম আশা ভরসা নাই। মানে আশা ভরসা এমন হয়ে গেছে যে হয়তো তারা সংসদে এগুলোকে রেটিফাই করলো না, রেটিফাই না করলে, আইনে পরিণত না করলে, বা এই অধ্যাদেশ, রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে যে আইনটা হবে সেটা যে কোনো সময় বাতিল করে দিতে পারে। তো এখানে অনেক আছে, আমরা যেই আশা আকাঙ্ক্ষা অনেক কিছু হয়েছিল, আমি ওইদেরকে বলবো, ওই যারা আন্দোলন করছিল তাদের বললো ভাই তোরা হয় দেশের বাইরে চলে যা, নাই আওয়ামী লীগে যোগ দাও, আমার কাছে তাই বলে, বা বিএনপিতে যোগ দাও, বা আমাদের যার ইচ্ছা যোগ দাও, তোমাদের ওই নতুন দল করে আসলে তোমাদের কিছু হবে না, তোমাদের সবাই খাসবে, তোমরা যে এত কষ্ট করিছো বা কি করিছো সেটা সবাই দেখছে জানে, কিন্তু এমন একটা ভাব যে তোমরা কিছুই করো না, আমারও মতে তোমাদের রাজনৈতিক দল করার সৃষ্টি হয়নি। এখন সেদিন সবাই বলতেছে যে তোমরা বিশেষ আশা আকাঙ্ক্ষা নিয়ে করিছো, তো তোমাদের উচিত ছিল আন্দোলন করিছো, তারপরে যার যার রাজনীতি করার ইচ্ছা ছিল বিভিন্ন দলে যোগদান করতে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, জাতীয়